আসসালামু আলাইকুম। 10:30, তারপরে 2-1 মিনিট লেট। ওকে, আমি সময় নিব 15 মিনিট বলেছিলাম। 1 মিনিট ওয়েট করি, যারা শুনতে আগ্রহী তারা চলে আসুক। তো আজকের বিষয়টা হচ্ছে মূলত, যেহেতু কালকে ঘুমানোর আগে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে এক স্টুডেন্ট এই শর্ট সিলেবাসের বিষয়টা দেয় এবং আমি এটা বিশ্বাস না করেই ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে উঠে দেখি না এটাই সত্যি কথা। তো আসলে এতে ভালো হলো না খারাপ হলো, বা আসলে কি করা উচিত এখন তোমাদের জন্য, আমি তোমাদের মতোই একটা স্টুডেন্ট হয়ে, মনে করো আমি এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, এখন স্টিল পড়ছি। আমি কি করতাম এই জায়গায়, আমি কি করতাম, আমি মূলত সেটাই শেয়ার করব যে আমি এখন এই কাজটা করতাম। বুঝতে পেরেছো? সো সেই কথাগুলো একটু বলি। তোমরা অনেকেই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আমিও সালাম দিচ্ছি বা দিয়েছি শুরুতে, আশা করছি তোমরা সালামটা নিয়েছো। ওকে, শুরুতে তোমরা সবাই আমার সাথে, বিশেষ করে যারা এবার সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী বা সেকেন্ড ইয়ারে আছো, 2021 সালের যে পরীক্ষার্থী তোমরা যারা, তো কয়েকবার আলহামদুলিল্লাহ বলো, আসলে অসংখ্যবার আলহামদুলিল্লাহ বলো। আমার কাছে মনে হয় মানে এর চেয়ে ভালো ডিসিশন আর হতে পারে না তোমাদের জন্য। এবং আমি প্রথমেই বলে রাখি, আমি আশা করি বা আশা করব যে হয়তোবা তোমাদের কেমিস্ট্রির সিলেবাসটাও আরও শর্ট হয়ে যাবে। কথা হচ্ছে যে এই তোমরাই যারা এবার এইচএসসি 21, তোমরাই অনেকেই কিন্তু বলে বেড়াচ্ছ অটোপাসকে তিরস্কার করছো তোমরাই, তাই না? তো আসলে একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে, কিন্তু বাঙালিকে তো আর কোনোভাবেই ভরানো যায় না, সত্যি কথা। তো দেখা গেল তোমাদের শর্ট সিলেবাস, তোমাদের নামে অনেকে অনেক কথা বলবে, এই এতটুকু পড়েছে তার চেয়ে অটো দিলেই হতো। বাট পরিস্থিতি বিবেচনায় এটা একটা গুড ডিসিশন, কারণ তোমাদের 5টা প্রশ্নর আনসার করতে হয়, সেই 5টা করে 10টা অধ্যায় দেওয়া আছে। তাহলে সহজ কথা, বায়োলজির বেলায় আমি বলছি, সহজ কথা, বায়োলজির এই 5টা 10টা অধ্যায় কি করবা না করবা, আমি স্টুডেন্ট হিসেবে তোমাদেরকে আমারটা তুলে ধরবো। আশা করছি তোমরা এটা উপকৃত হবা। তো শুরু করি। মাশাআল্লাহ 350 জন আসছো, শুরু করি। প্রথমে আমি বলে রাখি যে এখন এইচএসসি তোমরা ফোকাস করবা, বিশেষ করে যারা সেকেন্ড ইয়ার। কিন্তু দয়া করে, আমার কাছে যেটা মনে হয়, এইচএসসি ফোকাস করার আগে তোমার আসলেই সিদ্ধান্ত নেওয়া উচিত তুমি কি ইউনিভার্সিটি কোচিং করবা। মানুষের কিন্তু অনেক টার্গেট থাকে, যেমন সত্যিকার অর্থে আমার বিভাগ হচ্ছে রংপুর বিভাগ। আমরা যখন চয়েস দিই, সো ঢাকার 3টা মেডিকেলের পর তারপরে চয়েসটা কিন্তু ছিল রংপুরে, কারণ আমি চেয়েছিলাম যে না, ঢাকায় যদি আমি থাকতে না পারি তাহলে আমি কখনো চিটাগাংয়ে পড়বো না, ময়মনসিংহে পড়বো না, আমি রংপুরে পড়বো। তো অনুরূপভাবে এরকম কিন্তু অনেক নজির আছে যে যারা বাইরের দিকে না থেকে নিজের থাকতে চায়। অনেকের স্বপ্নই আছে যে না, আমি রাজশাহীর মধ্যেই পড়বো, এর বাইরে যাব না, কারণ আমার বাসায় আমার বাবা আছে অসুস্থ বা আমার মা আছে অসুস্থ, আমি গেলে আর তাদেরকে দেখার কেউ থাকবে না, আমাকে তাদের সাথে থাকতে হবে। সো এই ডিসিশনটা কেন গুরুত্বপূর্ণ জানো? কারণ হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমরা একটা জিনিস দেখো, যে মেডিকেল ভর্তি পরীক্ষায় 5টা সাবজেক্ট পড়তে হয়, এর মধ্যে সাধারণ জ্ঞান আর ইংরেজি তো তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে নেই। তো আছে বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষায় বাংলা থাকবে, ইংরেজি থাকবে, আইসিটি থাকবে, ম্যাথ থাকবে, আরও যা যা থাকার আর কি থাকবে। তো আমার কথা হচ্ছে, এখন সবচেয়ে ভালো দিক হচ্ছে আমি কি করতাম জানো, যেহেতু আমার টার্গেট মেডিকেল, আমি কিন্তু ফর্ম তোলার সময়ও শুধুমাত্র মেডিকেলেই ফর্ম তুলেছি, ডেন্টালে তুলেছি, ঢাকা ইউনিভার্সিটি তুলেছিলাম। তো আমার যেটা কথা, আমি এখন করতাম, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাকে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে হবে, এই 3টা আমার প্রিপারেশন হবে একরকম, আর বাকিগুলোর প্রিপারেশন হবে একরকম। কারণটা হচ্ছে, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার কখনোই মনে হয় না যে 5টা অধ্যায়ের উপর ভর্তি পরীক্ষা হবে, টোটাল 30টা প্রশ্ন 5-10টা অধ্যায়ের উপর থাকবে, এটা ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। যে কোনো কিছু ঘটতে পারে, বাট আমার মানে একটা নর্মাল
তোমরা সবাই আমার সাথে একমত পোষণ করবা যে না এটা ভাইয়া সম্ভব না, আসলে পুরোটাই থাকবে। তাহলে কি করা উচিত? যেহেতু 24টা অধ্যায় বায়োলজির, তোমাকে দিয়েছে কয়টা? 10টা। তোমার এই 10টা অধ্যায় তছনছ করে ফেলা উচিত। রিটেন, এমসিকিউর আবার বহুপদী, দ্বিপদী সব কিছু তছনছ করা উচিত। তাহলে বাকি 14টা অধ্যায় তুমি কি ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে পড়বা না? যদি তুমি মনে করো পড়বা না এবং তুমি মেডিকেল কোচিং করবা, ভবিষ্যতে তুমি মেডিকেল পরীক্ষা দিতে চাও বা এমন একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও যেখানে বায়োলজি আছে, কিন্তু তুমি ইন্টারমিডিয়েটের আগে বায়োলজির বাকি 14টা অধ্যায় যদি না পড়ো, তাহলে এটা খুব খারাপ ডিসিশন হবে তোমার জন্য। সো ভাই দেখো, কঠিন কিছুই না তো। তুমি এই 10টা অধ্যায়ের যদি প্রত্যেকটা অধ্যায় থেকে, আমি ফাহাদ বলছি, আমি তোমাদেরকে পাবলিক গ্রুপে সাজেশন দিব, আমি আমার স্টুডেন্ট পড়াই তাদেরকে তো দিবই, পাবলিক গ্রুপে সাজেশন দিব। প্রত্যেকটা অধ্যায় থেকে আমি 2টা করে প্রশ্ন দিব, 2টা করে। ইনশাআল্লাহ এই 2টার মধ্যে একটা করে প্রশ্ন তোমরা কমন পাবা। তাহলে এই 10টা অধ্যায় থেকে তুমি যদি 20টা প্রশ্ন পড়ো, তাহলে এই 20টা প্রশ্নই তুমি কমন পাবা। 20টা প্রশ্নের মধ্যে তুমি লেখার জন্য 4 মার্ক 3 মার্কের প্রশ্ন কিন্তু ভাইয়া তুমি কমন পাবাই। তোমার A+ এটা ছুটে যাবে না থাকবে, এটা টোটালি ডিপেন্ড করবে এমসিকিউ এর উপর। তাহলে আমার কাজ হবে, অর্থাৎ আমার কাজ বলতে যারা এবার সেকেন্ড ইয়ার, তাদের কাজ হবে এই 10টা অধ্যায়, তোমাদের যে পাঠ্য বই, এক আজমল স্যারের বই পড়েছো না ভাইয়া তোমরা? আজমল স্যার যারা পড়েছো, আজমল স্যার ছাড়াও আরও বজ 2টা বই, টোটাল 3টা বই এমসিকিউ এর জন্য বলছি। কারণ রিটেনের প্রিপারেশন, রিটেনের টপিক সব বইই আছে, একই জিনিস, বাট এমসিকিউ এর জন্য তোমাকে মিনিমাম এখন 3টা বই ওই 10টা চ্যাপ্টারের পড়তে হবে, মাস্ট। এমনভাবে পড়বা যাতে অ্যাডমিশনে এই 10টা অধ্যায় খুব বেশি হাত দিতে না হয়। আর বাকি 14টা অধ্যায় কি করবা? বাকি 14টা অধ্যায় পড়তে হবে যদি তোমার স্বপ্ন ডাক্তার হওয়া হয় বা বায়োলজি রিলেটেড কোনো পরীক্ষা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যদি তুমি দিতে চাও। কিভাবে পড়বা এটা ইম্পর্টেন্ট। পড়বা এভাবে, দেখো বাকি 14টা অধ্যায় তুমি কিসের জন্য পড়বা ভাই? জাস্ট এমসিকিউ। ধরো তোমার টার্গেট মেডিকেল, তুমি মেডিকেল এমসিকিউ এর জন্য পড়বা। আচ্ছা, মেডিকেলে কি দ্বিপদী থাকে? মেডিকেলে কি বহুপদী থাকে? নেভার। মেডিকেলে সিঙ্গেল বেসড একটা আনসার হবে, সেটা থাকে। মেডিকেলে কোনো রিটেন থাকে? কিচ্ছু থাকে না। তাহলে ভাইয়া বাকি 14টা অধ্যায় তুমি শুধু এমসিকিউ এর পড়া পড়বা। আমি কি বোঝাইতে পারছি? এবং সেই পড়াটা কখন পড়বা? ধরো তোমার পরীক্ষার আর আছে 2 মাস। তোমাদের পরীক্ষা যদি এপ্রিলের 2 তারিখ হয়, তোমার কাজ হবে ফাইনাল একটা রিভিশন দাও না? ফাইনাল রিভিশন বোঝো? ফাইনাল রিভিশন মানে হচ্ছে যে পরীক্ষার 15-20 দিন আগে থেকে একটা যে পড়া, যে এখন আমি রিভাইজ করব, তার আগে কয়েকবার ঝাঁঝরা করে নিয়েছো, ফাইনালি 10-15 দিন আগে আরেকবার যে পড়া, ওই ফাইনাল রিভিশনের সময় তুমি শুধুমাত্র এই 10টা অধ্যায় পড়বা। তখন আর এই বাকি 14টা অধ্যায় তোমার পড়ার দরকার নাই। বাট এখন থেকে, এই যে আজকে থেকে তোমার কাজ হবে যে 14টা অধ্যায় সিলেবাসে দেয়নি, এই 14টা অধ্যায়ের কি করা বলে রাখি। খুব ভালো হয় তোমার যদি সিনিয়র কোনো ভাই অথবা বোন থাকে, তোমার টার্গেট যদি মেডিকেল হয়, আমি আবারও বলছি, আমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কতে আসছি, তোমার টার্গেট যদি মেডিকেল হয়, তারা যে কোচিং সেন্টারে কোচিং করেছে, যদি তাদের দাগানো বইটা পাও, এই 14টা অধ্যায়ে আগে তুমি একটু দাগিয়ে ফেলো, অথবা এই 14টা অধ্যায়ের বাজারে বিভিন্ন গাইড আছে, বিশেষ করে ভার্সিটি এবং মেডিকেলের যে প্রশ্ন ব্যাংকগুলো আছে, যেখানে এক কথায় আনসার আছে। তোমাদের কাজ হবে প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম 400-500 প্রশ্ন এমসিকিউ জাস্ট একবার করে রিডিং পড়ে একটা মাথার মধ্যে রাখা, যাতে করে তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষার পর যখন তোমাকে বায়োলজির 24টা চ্যাপ্টারই পড়তে বলবে, তোমার যাতে মনে না হয় আমি এই 14টা চ্যাপ্টার জিন্দেগির প্রথম পড়ছি, এরকম যাতে না হয়। এবং এই 14টা অধ্যায় যত দ্রুত এমসিকিউগুলো তোমরা সলভ করবা, দ্বিপদী বহুপদী যা আছে, রিটেন, এগুলো কখনোই তোমরা সলভ করবা না। আমি আবারও বলছি, এগুলো কখনোই তোমরা টাচ করবা না ওই 14টা অধ্যায়। বুঝতে পেরেছো? তাহলে দ্রুত ওই 14টা অধ্যায়ের যত এমসিকিউ আছে, এই যে মানব জীবনের যে ধারাবাহিকতা, প্রজনন তন্ত্র, এই প্রজনন তন্ত্রটাও একবার রিডিং দিতে হবে তোমাকে। কারণ তুমি যদি একবার এখন রিডিং দাও, অ্যাডমিশনের সময় যখন তোমার পড়বা, তোমার মনে একটা কনফিডেন্স আসবে যে না
আগে আমি একবার না একবার পড়েছি। আমার কথা বুঝতে পারছো ভাইয়া? তাহলে আমি কি বললাম? আমি প্রথমে যেটা বললাম, যদি তোমার টার্গেট হয় মেডিকেল, তুমি বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই 3টা জিনিস ট্রাই করবা সবগুলো পড়ার। তবে যেগুলো শর্ট সিলেবাসে থাকবে সেগুলো রিটেন মিটেন সব পড়বা, আর বাকিগুলো শুধু এমসিকিউ। কি এমসিকিউ পড়বা? সিনিয়র কোনো ভাই বোনের কাছ থেকে যদি বই দাগাতে পারো, অথবা কোনো একটা প্রশ্ন ব্যাংক কিনবা, যে প্রশ্ন ব্যাংকে দ্বিপদী বহুপদী নাই ভাই, যে প্রশ্ন ব্যাংকে কি আছে, একপদী আছে, মানে একটা আনসার যেটা সেটা। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। এখন লক্ষ্য করো তো ভাইয়া, তাহলে তোমার ইন্টারমিডিয়েটের যতগুলো অধ্যায় আছে, তোমাকে শুধু 3টা বইয়ের, যাদের মেডিকেল টার্গেট, 3টা বইয়ের এক্সট্রা অধ্যায়গুলো শুধু এমসিকিউটা এক্সট্রা পড়তে হচ্ছে। তুমি যদি এই কাজটা করো, বিলিভ করো, আল্লাহ যদি সহায় থাকেন, তাহলে অবশ্যই তোমার একটা ভালো মেডিকেলে জায়গা হবে। কারণ তোমাকে বাংলার শর্ট সিলেবাসের বাইরে কিছু পড়তে হচ্ছে না, ইংলিশের, অঙ্কের, আইসিটির শর্ট সিলেবাসের বাইরে কিচ্ছু পড়তে হচ্ছে না। তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিরও শর্ট সিলেবাসের বাইরে শুধু এক কথায় যে এমসিকিউ সেইটা পড়তে হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো? এই কাজটা তোমাকে করতে হবে। আর যদি তুমি মনে করো ধুর ভাই আমি মেডিকেল পরীক্ষায় দিব না, আমার টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তাহলে ভাই ইঞ্জিনিয়ারিংয়ের যে সিলেবাস সেইটুকুর তোমার সব পড়তে হবে, তোমাকে বায়োলজি পড়ার দরকার নেই। কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, তোমাদের একটা সুন্দর কথা বলি ভাইয়া, মেডিকেল ভর্তি পরীক্ষার যদি তুমি বায়োলজি প্রশ্ন দেখো, তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করবা নিশ্চয়ই, যে এতটাই সহজ প্রশ্ন হয় যে অনেক স্টুডেন্ট আছে ইঞ্জিনিয়ারিং কোচিং করেছে, সে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পায়নি, বাট মেডিকেলে পেয়েছে, প্রমাণ আছে। তাহলে রিস্ক না নেওয়ার জন্য শুধুমাত্র বায়োলজিটা চর্চায় রাখতে পারো। বিশেষ করে 10টা অধ্যায় তো খুব ভালো করে তুমি পড়বাই। তুমি যদি এখন এমসিকিউগুলো সলভ নাও করো, অন্তত অ্যাডমিশনের পর এমনভাবে এই 10টা অধ্যায় এগিয়ে রাখো যাতে পরবর্তীতে 14টা অধ্যায় শুধু এমসিকিউ সলভ করলেই হয়ে যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের পড়া কতটুকু বেড়েছে। মানে তুমি যদি এখন থেকে অ্যাডমিশনের ভাবে পড়ো, তোমার পড়া বেড়েছে 3টা সাবজেক্টের। আমি যদি বলি যে কেমিস্ট্রির সিলেবাস যদি না কমায়, আমার দৃঢ় বিশ্বাস কেমিস্ট্রির সিলেবাস না কমালেও টপিক কিছু কমিয়ে দিবে, আরো জৈব যৌগের কিছু কমিয়ে দিবে। তাহলে দেখো, যদি কেমিস্ট্রির সিলেবাস না কমায়, তাহলে কেমিস্ট্রিতে তোমাকে সবই পড়তে হলো। ওই 1 আর 5 অধ্যায় এ তো কি বলবো, আর কিছুই নাই, বা থাকলেও কয়েকটা জিনিস পড়তে হয়, মানে অ্যাডমিশনের জন্য বলছি, বুঝতে পারছো? তাহলে শুধুমাত্র বাকি থাকলো ফিজিক্স। এবং খেয়াল করো, আমার যতটুকু বিশ্বাস, ফিজিক্স ভার্সিটি এবং মেডিকেলের জন্য কিন্তু অনেক কঠিন, ভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু অনেক কঠিন, বাট মেডিকেলের জন্য ফিজিক্স কিন্তু তুলনামূলকভাবে সহজ। এটা তোমরা অবশ্যই স্বীকার করবা যারা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেছো। বুঝতে পেরেছো? তাহলে আমার কথা, সবাই আলহামদুলিল্লাহ বলো, 2 রাকাত নফল নামাজ পড়ো, এটা তোমাদের জন্য আশীর্বাদ। তোমাদের অটো পাশও শুনতে হবে না, এবং 5টা অধ্যায় পড়লেই তুমি 5টা কমন পাবা, কারো এই কথাগুলোও শুনতে হবে না, এবং তুমি পড়েই কিন্তু ভালো করবা। কিন্তু ভাইয়া তুমি গোল্ডেন পায়া সব ফুটা করে দাও, তুমি যদি একটা ভালো জায়গায় চান্স না পাও, তোমার মূল্য থাকবে না, এটাই হচ্ছে বাস্তবতা। সো তোমাকে চান্স পেতে হবে একটা ভালো জায়গায়। এবং আমি সবসময় একটাই অনুপ্রেরণা দিই, কারণ অনুপ্রেরণা 50-60টার দরকার নাই, একটাই অনুপ্রেরণা দিই, সেটা হচ্ছে তোমার পূর্বপুরুষ, তোমার বাবা মা। এর চেয়ে ভালো অনুপ্রেরণা হয় না। তাহলে তুমি যদি শুধু তোমার বাবা মায়ের কথা চিন্তা করো, যে তাদের মুখে হাসি ফোটাতে হবে, দ্যাটস এনাফ। চান্স পেলে ভালো বউ পাবা, সেগুলো পরের হিসেব। মেইন কথা, তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে। কারণ আমি দেখেছি যে পৃথিবীর সব কিছুতেই যদি স্বার্থ থাকে, এই বাবা মায়ের এখানে কোনো স্বার্থ থাকবে না। তারা শুধুমাত্র চায় তুমি ভালো থাকো। তুমি যদি ভালো থাকো, এটাই তাদের হচ্ছে আজীবনের সুখ। লক্ষ্য করো, তুমি যদি গোল্ডেন পাও, বোর্ড ফুটাও করে দাও, তোমার বাপ মা আজীবন এই কথাটা বলবে না। তুমি
এসএসসিতে তুমি গোল্ডেন পেয়েছো। ভাই বলো তো, তুমি যে এসএসসিতে গোল্ডেন পেয়েছো, এই তো 1-1.5 বছর চলে গেল, তোমার বাপ মা এখন কয়বার বলে দিনে আমার ছেলে মেয়ে গোল্ডেন পেয়েছে জানেন ভাবি? এখন কি বলে? বাট বিলিভ করো, তুমি যদি ডাক্তারিতে চান্স পাও, ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটিতে চান্স পাও, ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাও, তোমার বাপ মা মরার আগ পর্যন্ত বলবে যে আমার ছেলে আমার মেয়ে এখানে পড়ে। তোমার সফলতাই তোমার বাপ মায়ের সফলতা, তোমার হাজবেন্ড তোমার ওয়াইফের সফলতা তোমার বাপ মায়ের সফলতা না। যতটা তোমার বাপ মা বলবে আমার ছেলে ডাক্তার, এটা বলতে তার যত ভালো লাগবে, তুমি ভালো না করে তোমার বউ ভালো করেছে, বৌমা ডাক্তার, ভালো লাগবে, কিন্তু মনে একটা কষ্ট থেকে যাবে, আহা আমার ছেলেটার কিন্তু ডাক্তার হলো না। সো আমি যেটা বলতে চাই যে বাবা মাকে ভবিষ্যতে তোমরা অনেকভাবে দেখবা, কিন্তু ভাই বিলিভ করো, বাবা মাকে আজীবনের একটা যদি সুখ দিতে চাও, শান্তিতে রাখতে চাও, তাহলে সেটা অবশ্যই হবে তোমার সফলতার মাধ্যমে, এছাড়া আর কারো সফলতার মাধ্যমে কিন্তু না। আমার কি কথা বুঝতে পেরেছো? তাহলে আমি যেটা বলতে চাই যে ভাইয়া এটাই, যে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা, আমি যেহেতু এই রিলেটেড পড়াশোনাগুলো বেশি পড়াই, তাহলে আমি বলতে চাই, আমি এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমি এখন যে কাজটা করব, বায়োলজির 5টা অধ্যায় দিয়েছে, আমি যদি আজমল স্যারের বই পড়ে থাকি, আমাকে একটু ভালো করার জন্য, আমাকে এমসিকিউ এর জন্য, অন্তত জুওলজির বেলায় মাজেদা ম্যামের বইটা একটু মোটা, আব্দুল আলিম স্যারের বইটা খুব সুন্দর বই। আমি কোনো বইয়ের বিজনেস করছি না, অ্যাজ এ টিচার আমি বই পড়ে দেখেছি এই বইগুলো ভালো। তোমরা অন্তত আরও এই 2-3টা বইয়ের এক্সট্রা ইনফো যেটা আজমল স্যারে নাই, ভাইয়া পড়তে হবে, প্লিজ এটা পড়তে হবে। বুঝতে পারছো? যেহেতু মাত্র 5টা অধ্যায়, তাহলে অন্য বইয়ের এক্সট্রা 1-2টা এমসিকিউ দিয়ে দিতে পারে। আর তুমি দেখো রিটেনে যাই লেখো মার্ক পাবা, এমসিকিউ ভুল হলে তো মার্ক পাবা না ভাইয়া। আমার কি কথা বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই 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 তোমাকে এই যেটুকু সিলেবাস দিয়েছে বায়োলজির, অন্তত 3টা করে বই পড়তে হবে। তবে হ্যাঁ, ভয় পাইও না ভাই, আমি তো কিছুই পড়ি নাই আগে, অন্তত জুওলজি পড়ো, তুমি A+ পাবা ভাইয়া। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কোনো যাতে রিস্ক না থাকে। আর বাকি অধ্যায়গুলো কি করতে হবে? বাকি অধ্যায়গুলোর শুধু এমসিকিউ পড়তে হবে। এবার আমি কিছুদিন আগে একটা ঘোষণা দিয়েছিলাম, অনেকে আমার কাছে ভর্তি হয়েছে ফাইনাল প্রিপারেশনে, একটা কোর্স, যে ফাইনাল প্রিপারেশন আমি পুরো বায়োলজি পড়াবো 8,000 টাকায়। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, তোমাদের মধ্যে অনেকেই আছে যে বায়োলজি ভবিষ্যতে অ্যাডমিশনে বায়োলজি পড়বা না। তোমরা যদি মনে করো যে ভাইয়া বায়োলজির আমি শুধু এই শর্ট সিলেবাসটা, প্রচুর মেসেজ পাচ্ছি যে ভাইয়া শর্ট সিলেবাসের কিছু করবেন কিনা। তোমরা জানো যে অনলাইনে 900 টাকা 600 টাকায় সব পড়ায় দিচ্ছে, ভাই আমরা এত কমে পড়াইতে পারবো না। সো আমি মাত্র 5,000 টাকায় ওই 10টা অধ্যায় পড়াবো। আমি একটা ঘোষণা দিয়ে দিব, যারা আমার কাছে পড়ো নাই, অনলাইন অফলাইন যাই হোক, এটা মূলত অফলাইনেই হবে। যদি তোমরা মনে করো যে ভাইয়া শর্ট সিলেবাসে যে 10টা অধ্যায় দিয়েছে, এই 10টা অধ্যায় আপনি তুলাধুলা করে দেন, আমি 10টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় 500 টাকা করে নিয়ে আমি 5,000 টাকায় আমি যতগুলো ক্লাস লাগে আমি ক্লাস নিব। এটা হচ্ছে যারা পড়তে চাও। বাট আগের যে কথাগুলো এটা সবার জন্য, কেউ ভাইবো না, তোমরা এখন চলে যেতে পারো। কিন্তু আমি যেহেতু একটা কোর্স পড়াবোই ফাইনাল প্রিপারেশন, আর যারা 8,000 টাকা দিয়েছো তাদের বেলায় আমি কি করব, যারা 8,000 টাকায় ফাইনাল প্রিপারেশন পড়তে চাও তাদের বেলায় আমি কি করব, তাদের বেলায় 24টা অধ্যায় পড়াবো, 10টা তছনছ করা পড়া, আর বাকি 14টার প্রত্যেকটা অধ্যায়ের উপর 500 টাকা করে এমসিকিউ আমি তোমাকে 1 মাসে মুখস্থ করাই দিব। তোরা বুঝিস তোরা না বুঝিস, আমি 500 টাকা করে 14টা অধ্যায়ের 14 গুণন 500 এমসিকিউ মুখস্থ করাই দিব, আর বাকি 10টা অধ্যায় একদম তছনছ করে দিব, তার যত ধরনের প্রশ্ন আছে। সো এই হচ্ছে আমার প্রিপারেশন। অ্যাডমিশন তো সেটা পরের হিসেব। তো এই হচ্ছে বিষয় ভাইয়া, দোয়া রইল। আমি 15 মিনিট বলেছিলাম, মনে হয় অনেক সময় নিয়ে নিলাম। আর ইউনিভার্সিটির কথা যারা তোমরা বারবার বলছো, যেমন তোমার যদি টার্গেট হয় তুমি ল নিয়ে পড়বা, বা তুমি ধরো ডি ইউনিটে পড়বা, কোনো ইউনিভার্সিটির এ ইউনিটে পড়বা, তাহলে তুমি দেখো ভাইয়া সেই ইউনিটে কোন কোন সাবজেক্ট আছে, তাহলে সেই সাবজেক্টের ডিটেলসে জোর দাও, একইভাবে অন্যগুলোকে একটু ইগনোর করো। তবে আমি একটা জিনিসই বলবো, এই যে আমরা কিন্তু, আমি গ্রুপে পোস্ট দিয়েছি মজা করে, আহা উদ্ভিদের প্রজনন দিল, মানব প্রজনন কেন দিল না? ভাইয়া যাই দেখ না কেন, বেশি তো দেয় নাই। তুমি মন থেকে বলো তো, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার 5টা অধ্যায় তোমার আছে জুওলজি, এখন সরকার মানব প্রজনন দিল, তুমি কি মন থেকে খুশি হবা? 6টা অধ্যায় বেড়ে গেল, তুমি কি খুশি হবা? জীবনও খুশি হবে না।
জীবনেও খুশি হবে না ভাইয়া। ওইটা আমরা অনেকে অনেক কথাই বলছি। লক্ষ্য করো, বোটানিতে প্রথম অধ্যায় দেয় নাই, এই প্রথম অধ্যায় অনেকেরই একটা ত্রাসের নাম। বোটানির নবম অধ্যায় অনেকের একটা ত্রাসের নাম, এই নবম অধ্যায় দিয়েছে, প্রথম অধ্যায় দেয় নাই। 3 নাম্বার অধ্যায় কোষ রসায়ন, অণুজীব, 4 নাম্বার অধ্যায়, অনেক বড় বড় অধ্যায় ভাইয়া। তোমরা আলহামদুলিল্লাহ বড় অন্যান্য ধর্মাবলম্বী আছো, কি বলবা, শুকরিয়া করো তোমার সৃষ্টিকর্তার কাছে যে তোমাকে এমন কিছু অধ্যায় দিয়েছে, তোমার পড়া কিন্তু কমে গেছে ভাইয়া। দিন শেষে তুমি কিন্তু এটাকে অ্যাচিভ করে নিলা। সো আমার কথা হচ্ছে এটাই, মাত্র কোষ বিভাজন কত ছোট একটা চ্যাপ্টার, টিস্যুতন্ত্র, নগ্নবীজি আবৃতবীজি, অনেক ছোট ছোট চ্যাপ্টার, উদ্ভিদ প্রজননী, 4টা চ্যাপ্টারই ভাইয়া ছোট। বিলিভ করো, শুধু একটা অধ্যায় 9, তাহলে এই 9-এর ডিটেলস পড়তে হবে, এই 9-এর ডিটেলস পড়তে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে হিসেব। যারা অনেকেই পেমেন্ট নিয়ে কথা বলছো, আমি একটা ঘোষণা দিয়ে দিব। আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের আর্থিক প্রবলেম, তাহলে যে সকল ভাইয়ারা মাত্র 800 টাকায়, 1000 টাকায় বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব পড়ছে, এটা তো ওপেন, আমার কাছেই পড়তে হবে তা না। তোমার সাধ্য, তোমার বাবা মায়ের সামর্থ্য অনুযায়ী তোমরা যে কোনো টিচার কিন্তু বেছে নিতে পারো। তবে আমাদের এটা পুরোপুরি অফলাইন হবে ইনশাআল্লাহ, আমাদের এটা পুরোপুরি অফলাইন হবে, অনলাইনেও হবে, 2 লাইনেই আমরা চালাবো। কারণ রিটেন এই পরীক্ষার প্র্যাকটিসটা গুরুত্বপূর্ণ। আমি আমার একটা স্ট্র্যাটেজি বলি, খুব মজার স্ট্র্যাটেজি। 614 জন শুনছো, একটু শুনো, মজার স্ট্র্যাটেজি। ছোটবেলায়, বিশেষ ছোটবেলায় বলতে যখন আমি 9-10-এ ছিলাম, তোমরা জানো 9-এ ফার্স্ট টাইম মানে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা হইতো। আর 10-এ আবার প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা হইতো। টোটাল কয়টা পরীক্ষা হইতো ভাইয়া? 6টা পরীক্ষা। আমার মনে আছে ক্লাস 9-10-এ বাংলার রচনা আছে না ভাইয়া, বাংলার রচনা 5টা করে দিত আমাদের স্যাররা, 5টা করে দিত। কখনো কখনো আবার স্যাররা বলে, আমি কি এত কৃপণ, আমি অনেক দানশীল, আমি বেশি বেশি সাজেশন দিব, সো 10টাও দিত। তো ধরলাম 5টা। ভাইয়া 9-এ 3টা পরীক্ষা বড়, 10-এ 3টা পরীক্ষা, টোটাল 6টা পরীক্ষায় টিচাররা 5টা করে যদি রচনা দেয়, 5-6 30, 5-6 30টা রচনা কিন্তু সে 2 বছরে দিল। বাট তোমরাই বলো তো, 9-10 তো তোমরা সবাই উতরায় আসছো, 9-10-এ কি 30টা রচনা পড়া দরকার? 5টা রচনা যদি কোনো স্টুডেন্ট ঠিকঠাক পড়ে সায়েন্স নিয়ে, তাহলেই সে কমন পাবে না। তো যখন প্রথম সাময়িক পরীক্ষায় একটা টিচার বলতো যে এই 5টার মধ্যে একটা কমন, আমরা সবাই কি করতাম, আমরা সবাই আইডিয়া নিতাম। আচ্ছা এই 5টা রচনা এত তো মনে থাকবে না, প্রত্যেকটা নিয়ে আইডিয়া নেই, পরীক্ষা যেটা আসবে বানায় লিখবো। বাট একটা টিচার যদি বলতো যে ভাই প্রথম সাময়িক পরীক্ষায় এই 2টা রচনা দিলাম, একটা আসবে, তাহলে তোমরাই বলো তোমার প্রিপারেশনটা কেমন হইতো? আরে 2টা পড়লে একটা কমন, এই 2টাকে তুমি ঝাঁঝরা করে পড়তা, তাহলে 6টা পরীক্ষায় 6 দুগুণা 12টা রচনা পড়লে এই 12টার মধ্যে তো একটা কমন থাকতোই। আমার পড়ানোর স্ট্র্যাটেজিটা ফাইনাল প্রিপারেশনে এরকমই। আমি এই তোমাদের যে 10টা অধ্যায়, এই প্রত্যেকটা অধ্যায়ের উপর ক্লাস নিব 2, 2.5, 3 ঘন্টা যত ক্লাস লাগুক, বা 2টা 3টা যা ক্লাস লাগুক। ক্লাসের পর আমি বলে দিব এই অধ্যায় থেকে এই 4টা প্রশ্ন পড়ে আসবি, এই 4টা প্রশ্ন থেকে আমি 2টা প্রশ্ন দিব, 2টাই লিখতে হবে। তাহলে তোমার কাজ কি হবে? 4টার মধ্যে 2টা দিবে, 2টাই লিখতে হবে। তাহলে অবশ্যই তুমি 4টার মধ্যে কি করবা? 4টার মধ্যে 4টাই পড়বা, যেহেতু কোনো অপশন নাই, আমি 2টা দিব, 2টাই লিখতে হবে। তাহলে তুমি যদি এরকম 10টা চ্যাপ্টারের 4টা করে প্রশ্ন পড়ো, তাহলে তোমার 40টা প্রশ্ন একদম তছনছ করে পড়া হয়ে যাচ্ছে। কারণ আমি তো তোমাকে প্রশ্ন বলেই দিছি, আমি বলেই দিব। আমি আজকে ঘাসফড়িং পড়াবো, আমি বলে দিব ঘাসফড়িংয়ের প্রশ্ন লিখে নে, সুপারপজিশন, অ্যাপোজিশন মানে দর্শন কৌশল বা ওমাটিডিয়াম, রক্ত সংবহন। আমার কথা বুঝছো? অর্থাৎ আমি বলেই দিব এই যে 4টা প্রশ্ন কালকের পরীক্ষায় থাকবে, এর মধ্যে 2টা। তাহলে তুমি তো জেনেই গেলা তোমার প্রশ্ন 4টা, তাহলে তোমার প্রিপারেশন কি হবে? ওই 4টাকে ঝাঁঝরা করবা, তোমার রিটেন ভালো হবে। সো এটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি, যে আমি প্রশ্ন বলে দিয়ে তোমার কাছে ওটা আদায় করে নিব ভাইয়া। সো একদম রিল্যাক্স, পড়ার কোনো বিকল্প নাই, বাবা মায়ের দোয়া নাও, এখন খুব কম কথা বলো, কারো মনে কষ্ট দিও না, নিজের মতো করে পড়ো। এবং তুমি যদি মনে করো তোমার যে সাবজেক্ট ল্যাকিংস, যেমন তোমার যদি মনে হয় বায়োলজি আমার ল্যাকিংস নাই, পড়ার দরকার নাই ভাই, আমার কাছে কেন, কারো কাছেই পড়ার দরকার নাই। যদি তোমার কাছে মনে হয় বায়োলজি আমার ল্যাকিংস, অন্যগুলো পারবো, তাহলে শুধু বায়োলজি পড়ো, অন্যগুলো কি করো, পরীক্ষা প্র্যাকটিসের জন্য বিভিন্ন কোচিং সেন্টার আছে যারা 400-500 টাকায় শুধু এক্সাম ব্যাচ নেয়, সেখানে তুমি ভর্তি হয়ে যাও।
যদি তোমার মনে হয় আমার কেমিস্ট্রি আর ম্যাথটা একটু ভালো পড়া হয় নাই ভাই, তাহলে কেমিস্ট্রি আর ম্যাথের ভালো কোনো টিচারের কাছে ভাইয়া ভর্তি হয়ে যাও। আর বায়োলজি ফিজিক্স যা আছে সেগুলো কোনো একটা কোচিং সেন্টারে 500-400 টাকা করে এক্সাম ব্যাচে ভর্তি হও, ক্লাস ব্যাচে হয়তো বা ভর্তি হওয়া লাগবে না যদি তোমার পড়া থাকে। আমার কি কথা বুঝতে পারছো? তাহলে আমার 6টা সাবজেক্ট, আল্লাহ আমার কেমিস্ট্রি তো খুবই বাজে অবস্থা, আমার বায়োলজি তো খুবই বাজে অবস্থা, অঙ্ক তো খুব ভালোই পড়ছি যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট। তাহলে আমার স্ট্র্যাটেজি হবে, আচ্ছা বায়োলজি এই স্যার ভালো পড়ায়, তোমরা যে যে জায়গা থেকে দেখছো, ধরো রংপুর থেকে কেউ দেখছো, তাহলে রংপুরে এই স্যার বায়োলজি ভালো পড়ায়, রংপুরে এই স্যার কেমিস্ট্রি ভালো পড়ায়, তাহলে ওই স্যার দুইটার কাছে তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যাও, তাদের কাছে ক্লাস করে তোমার প্রবলেমগুলো সলভ করে নাও। আর অঙ্ক টঙ্ক যেহেতু পারো, তাহলে এইগুলো পরীক্ষা দেওয়ার জন্য ওই রংপুরে যদি কোনো কোচিং সেন্টার থাকে, যে কোচিং সেন্টার, যেমন রাজশাহীতে অনেক কোচিং সেন্টার আছে যারা কি করে আইসিটির পরীক্ষা 500 টাকায় দেওয়া যায়, ইংলিশের পরীক্ষা 400-500 টাকায় দেওয়া যায়, এরকম 4টা সাবজেক্টের পরীক্ষা 1500-2000 টাকায় দেওয়া যায়। তাহলে কি অনেক সাশ্রয় হলো। আর যদি কেউ বলো আমার সবই ল্যাকিংস, তাহলে তো ভাইয়া করার কিছু নাই। সবই ল্যাকিংস হলেও তোমার যত সমস্যাই হোক উপরে তো আল্লাহ আছেন, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, ইনশাআল্লাহ সবকিছুই সমাধান হয়ে যাবে। সরকার তো তোমাকে অনেক সুবিধা দিয়েছে, এখন তুমি এভাবে পড়তে থাকো, কারো কোনো কথায় কান দিও না, ভালো ভালো গ্রুপগুলো ফলো করো। যদি তোমার মনে হয় ফাহাদ বায়োলজির ভাইয়ার কিছু কথা শুনে তুমি ইন্সপায়ার্ড হও, তাহলে এই গ্রুপ রাখো। যদি দেখো যে না এখানে শুধুমাত্র আউলফল বকা হয়, এই গ্রুপটা তুমি আপাতত নোটিফিকেশন অফ করে নাও, যে পরে হবে। তাহলে এমন সব গ্রুপ বা নোটিফিকেশন, আমি বারবার বলছি কিন্তু এই সময় তোমার ট্রাই করো, যদি অনলাইন দরকার হয় এমন একটা আইডি ইউজ করো যে আইডিতে তোমাকে কেউ চিনবে না। এটা আমি বারবার বলি, কারণ তুমি এই যে আমি ধরো একটা প্রশ্ন করব বা আমি একটা কথা বলবো, তোমরা অনেকেই আছো কমেন্ট করতে পারছো না, এই রে হয়তো বা ধরো অন্য কোনো বায়োলজি টিচারের কাছে তুমি পড়ো, বাট তুমি আমার লেকচারটা এখন শুনছো, এটা কমেন্ট করতে তুমি সাহস পাচ্ছ না কেন? এই ফ্রেন্ডরা আবার বলবে কিরে তুই না এখানে পড়িস, আবার এখানে হেভি কমেন্ট করছিস। এই প্রবলেমগুলো যদি তোমার মনে হয়, তুমি হয়তো বা বাবা মায়ের বা অন্য একটা আইডি ইউজ করো। এবং একটা কথা খুব ইম্পর্টেন্ট, এখন তোমার খুব বেশি বন্ধু বান্ধবের হেল্প নেওয়ার দরকার নাই। যেটুকু সিলেবাস দিয়েছে তুমি নিজে নিজেই বাসায় কভার করতে পারবা, আর যেটা পারবা না সেই পার্টের একটা টিচারের কাছে তুমি ভাইয়া ভর্তি হয়ে যাও। ফ্রেন্ড অ্যাভয়েড করো, কারণ আলটিমেটলি ওই ফ্রেন্ডের সাথে পাল্লা দিয়েই তোমাকে কিন্তু যুদ্ধ করতে হবে, ভালো কিছু করতে হবে। তার মানে আমি বলছি না তাদের সাথে খারাপ বিহেভ করো, বাট তোমরা এখন একটু অসামাজিক হয়ে যাও। আমার খুব কমন একটা ডায়লগ, যে এখন তুমি অসামাজিক হও, তাহলে কয়েক বছর পর তোমার কাছে সামাজিকতা শিখতে মানুষ আসবে। আর এখন যদি তুমি সামাজিকতা দেখাও, দোস্ত ডাকছে, তার গার্লফ্রেন্ডের বার্থডে একটু যেতে হবে, এখন যদি এই সামাজিকতাগুলো মেনটেন করো, আমার চাচাতো ভাইয়ের ফুফাতো খালার মেয়ের বিয়ে, তার ওখানে যেতে হবে, না হলে তারা মাইন্ড করবে, এই সামাজিকতা তুমি যদি এখন দেখাতে যাও ভাইয়া, পরে তুমি কিন্তু অসামাজিক হয়ে যাবা। সো এখন অসামাজিক হও। আমার জীবনের ইতিহাস আছে, যারা আমাকে চেনো, আমার গ্রামের যারা কিশোরগঞ্জ থেকে যদি কেউ দেখো, প্রচুর খারাপ বাজে ইতিহাস আছে। মানুষ এক সময় আমার সাথে কথাও বলতো না, এবং মানুষ জানতো এ তো আমার বাপের নাম ধরে যে এর বেটা তো পুরো নষ্ট, কিন্তু আমি কোনো কিছুই পাত্তা দিইনি। 1 বছর আমি যোগাযোগই করি নাই ঠিকঠাক কারোর সাথে। তো আমার কথা আমি বলছি না যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, বাট আমার কথা হচ্ছে ভাইয়া যা হবার হয়েছে, তোমার 2 মাস ইজ এনাফ ফর কমপ্লিটিং দিস সিলেবাস, দিস শর্ট সিলেবাস। আই শিওর ইনশাআল্লাহ তুমি পারবে, তোমার দ্বারাই হবে। তুমি যদি না পারতা তাহলে এই ইন্টারমিডিয়েট পর্যন্ত আল্লাহ তোমাকে নিয়ে আসতো না। এত দূর পর্যন্ত আসতে পেরেছো, এই 2-3 মাস তুমি ওভারকাম করতে পারবা। শুধু মনে সাহস রাখো এবং পড়াশোনা শুরু করো, এবং যারা মুসলিম আছো অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ো। তো অনেক কথা বললাম, ধন্যবাদ শোনার জন্য। আরও যদি কিছু জানার থাকে তোমরা কমেন্ট করো, আমি কারো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, আমি এরপরে হয়তোবা তোমাদের কমেন্ট দেখে আমি হয়তোবা রিপ্লাই দিব। ঠিক আছে ভাইয়া, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।